2030 সালের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে 40%। জাতিসংঘের সতর্কতা, মোকাবিলায় প্রস্তুতি ও দক্ষতা বাড়ানোর পরামর্শ। টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য। মৃতের সংখ্যা বেড়ে 26, গৃহহীন 65,000-এর বেশি বাসিন্দা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। গাজায় হামলায় 2 দিনে 70 ফিলিস্তিনি নিহত। নিরাপদ অঞ্চল ঘোষণার পরও হামলা চালানোকে প্রহসন বলছে হামাস। ইসরায়েলি সেনাদের অবস্থানে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহ। আবারও ইউক্রেনকে সামরিক সহায়তার আশ্বাস বাইডেনের। প্রায় 12 কোটি 50 লাখ ডলার মূল্যের সামরিক সহায়তার ঘোষণা। মস্কো ও কিয়েভের মধ্যে 230 জন যুদ্ধবন্দী বিনিময়। এবং থামছেই না প্রাণের ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রা। ভূমধ্যসাগর থেকে 200 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। নৌকার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন 4 দিন ধরে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতির খবর। ফেনীর পর এবার বন্যার পানি বাড়তে শুরু করেছে নোয়াখালীর দিকেও। শনিবার সকাল থেকেই ফেনীর দাগনভূঞা সহ সেনবাগের দিকে বেড়েছে পানি। কোনো কোনো জায়গায় গলা পর্যন্ত সমান পানি হওয়ায় বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে গেছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বিস্তারিত আতাউর কাউসারের রিপোর্টে। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় এখানেও আজ সকালে যে পরিমাণ পানি দেখা গিয়েছিল, এখন তার চেয়ে পানির পরিমাণ কিছুটা বেশি। গতকালকে নোয়াখালী যে অঞ্চলগুলোতে পানির পরিমাণ কম ছিল, আজ সকাল থেকে হঠাৎ করে সেই অঞ্চলগুলোতে পানি বাড়তে থাকে। এমনকি অনেক অঞ্চলে গত রাতের থেকেই পানি ঢুকতে শুরু করেছে বলে অভিযোগ করেন নোয়াখালী এলাকার অনেকেই। এমনকি এই নোয়াখালীর পানি লক্ষ্মীপুরের দিকেও ছড়িয়ে গিয়েছে বলে লক্ষ্মীপুর থেকে জানিয়েছেন ভুক্তভোগী অনেক ব্যক্তি। তারা আশঙ্কা করছেন তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে না নিয়ে গেলে বা এখনই যদি তারা আশ্রয় কেন্দ্রে যেতে না পারেন তাহলে বন্যায় দুর্গত হিসাবে আটকা পড়বেন তারাও। এ অবস্থায় দ্রুত সেখানকার দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। আজ সন্ধ্যার পর অর্থাৎ কিছু সময় আগে থেকে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে এবং মানুষ আশঙ্কা করছে যদি বৃষ্টি আগের মতোই তীব্র হয় বা বর্ষণ যদি অতি বর্ষণ হয়, সেক্ষেত্রে কিন্তু বানভাসী মানুষের যে কষ্ট তা আরো অনেক বেশি বেড়ে যাবে। যদি আরো বৃষ্টির পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বা যারা এখনো পর্যন্ত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, তারা যাতে দ্রুত সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছায় এবং সেখান থেকে দুর্গত মানুষগুলোকে উদ্ধার করে আনার ব্যবস্থা করে। ফেনী থেকে দাগনভূঞা হয়ে নোয়াখালীর দিকে এমনকি লক্ষ্মীপুরের দিকেও যে পানির চাপ সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার এই জায়গাটিতে পানির পরিমাণ বেড়েছে। এমতাবস্থায় ইতিপূর্বে প্লাবিত হওয়া বেশ কিছু জায়গা নতুন করে আর পানি না বাড়লেও যে সকল জায়গা এর আগে অতটুকু বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল না, সে সকল জায়গায় নতুন করে পানি জমতে শুরু করেছে। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালী বেগমগঞ্জে বিসিক শিল্পনগরীতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল ও লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি এলাকায় আছেন মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে। স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালীর 9টি উপজেলার 8টি উপজেলাতে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার মানুষ মানবতা জীবনযাপন করতেছিল। গত 2 দিন এই বন্যাতে বৃষ্টি না হওয়াতে পানি কিছুটা কমলেও গতকাল রাত 12টার পরে সারা রাত যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আগের মতোই এখানে পানি বৃদ্ধি পেয়েছে। এই নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্পনগরী, এটি নোয়াখালীর একমাত্র শিল্পনগরী। এখানে 81টি শিল্প প্রতিষ্ঠান আছে। সেই শিল্প প্রতিষ্ঠানের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান পানির নিচে নেমেছে। নোয়াখালীর 8টি উপজেলার কোনো ইউনিয়নের একটি রাস্তাও খালি নেই যেখানে পানি উঠেনি। এছাড়া কুমিল্লার টমসন ব্রিজ থেকে সোনাপুর, সোনাইমণি,
এবং বেগমগঞ্জ যে হাইওয়ে রোড আছে সেই হাইওয়ে রোডের অনেকগুলো জায়গাতে পানি উঠে গেছে। এখানকার মানুষ অনেকটা মানবতা জীবনযাপন করতেছে। বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, রাজনৈতিক সংগঠনগুলো থেকে এখানে ত্রাণ বিতরণের যে ব্যবস্থা করা হয়েছে, সেই ত্রাণ মূল সড়কে আসলেও বিভিন্ন গ্রাম পর্যায়ে যাচ্ছে না। নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালীতে 866টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেখানে 1,53,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুইজন উপদেষ্টা, গতকাল এবং পরশু দুইজন উপদেষ্টা এই নোয়াখালী সফর করে গিয়েছেন। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয়ে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নোয়াখালী সফর করবেন। এছাড়া বিএনপি, জামাত ইসলামী এবং ইসলামী ঐক্যজোট সহ অনেকগুলো দলের বড় বড় নেতারা এখানে, সেন্ট্রাল নেতারা এখানে এসেছে। এই নোয়াখালীর বিভিন্ন মানুষদেরকে তারা ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সংগঠনগুলো থেকে যে ত্রাণগুলো দিচ্ছে তারা মোটামুটি শহরের মানুষগুলো পাইলেও সে যে বিশেষ করে বেগমগঞ্জের কাদিরপুর, শরীফপুর, হাজিপুর এবং এই যে গ্রামগুলো আছে সেখানে এখনো ওভাবে ত্রাণ পৌঁছেনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যে 16টি ইউনিয়ন এবং সোনাইমুড়ির 10টি ইউনিয়ন, এই 26টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফেনী অঞ্চল থেকে যে পানি এই নোয়াখালীর দিকে আসছে, সেই পানির কারণে এখানকার যারা বয়স্করা আছেন তারা বলছেন গত 50 বছরে তারা এত পানি তারা এখানে দেখেনি। এখানে মানুষ অনেকটা মানে কাজকর্মহীনতা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থায় আছেন। এখানে হাই স্কুলগুলো এবং প্রাথমিক বিদ্যালয়গুলো এবং মাদ্রাসাগুলোর দ্বিতল এবং তৃতীয় ভবনে এখানে মানুষ আশ্রয় নিয়েছেন। বিশেষ করে নারী এবং শিশুরা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে ডায়রিয়ার অবস্থাও ক্রমান্বয়ে অবনতি হচ্ছেন। সব মিলে নোয়াখালীর মানুষ অনেকটা মানবতার জীবনযাপন করতেছে। এই এলাকার মানুষের দাবি ত্রাণের পাশাপাশি এই এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো যাতে করে সমাধান করার জন্য সরকার সেই পরিকল্পনা গ্রহণ করে, সেজন্য সেই ব্যবস্থা করে। এখানকার রাস্তাঘাট ছাড়াও মানুষের বাড়িঘর, মানুষের বসত এবং যতগুলো পুকুর আছে, যতগুলো মাছের ঘের আছে সবগুলো ভেসে গিয়েছে। এখানে অবন্যের ক্ষতি হয়েছে। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে বন্যার সর্বশেষ খবর। আমরা এখন লক্ষ্মীপুরের খবর জানার জন্য আমরা যাবো লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী টিপুর কাছে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে প্রায় 6 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং এই টানা বর্ষণের কারণে রাস্তাঘাট, সড়ক সহ ফসলি জমি এবং বীজতলা ভেসে গেছে এবং তলিয়ে গিয়েছে এবং কয়েক হাজার পুকুরের মাছ কিন্তু ভেসে গিয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য ব্যবসায়ী ও কৃষকেরা। আপনি জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকায়। এখানে কোনো স্থানে হাঁটু পরিমাণ পানি, কোথাও কোমর পরিমাণ পানি। এখানে বিভিন্ন এলাকায় বসত বাড়িগুলো পানি প্রবেশ করেছে, কোনো বসত ঘরে পানি ঢুকেছে এবং যারা লাকড়ির চুলায় রান্না বান্না করেন তাদের সেই রান্নাঘর কিন্তু তলিয়ে আছে, যার ফলশ্রুতিতে কিন্তু গত কয়েকদিন ধরে এই এলাকার বাসিন্দারা কিন্তু রান্নাবান্নার কাছ থেকেও বিরত রয়েছেন। এতে তারা চরম ভাবে মানবতার জীবনযাপন করছেন। মোটামুটি খেয়ে না খেয়ে কিন্তু তাদেরকে দিনেতিপাত করতে হচ্ছে। এছাড়া এখানের যে পানির যে অবস্থা, তাতে এই এলাকার মানুষগুলো কিন্তু কলা গাছের ভেলা তৈরি করে কিন্তু তারা এখান থেকে মানে বিভিন্ন জায়গায় তারা কিন্তু যাতায়াত করছেন এবং স্থানীয়দের সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে গত দুদিন লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও গত রাত্রে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে রাতভর। এতে করে প্রায় 1 থেকে 1.5 ফুট কোথাও কোথাও পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নোয়াখালীর যে বন্যার পানি লক্ষ্মীপুরে দিয়েই কিন্তু প্রভাবিত হচ্ছে, বিশেষ করে রহমতখালী খাল, ভুলুয়া নদী এবং ওয়াবদা খাল দিয়ে কিন্তু এই সমস্ত পানি লক্ষ্মীপুরের দিকে আসছে। তবে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা এবং খালের পাশে বসতি গড়ে তোলার কারণে কিন্তু পানি নিষ্কাশনে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এর কারণেই কিন্তু
পানি যেভাবে মেঘনা নদীতে নামার কথা সেভাবে কিন্তু নদীতে পানি কিন্তু নিষ্কাশন হচ্ছে না। আমি সকালে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে মেঘনায় কিন্তু পানি নেমে যাচ্ছে এবং প্রত্যেকটা সুইচ গেট কিন্তু খোলা রয়েছে। তবে তিনি তার ভাষ্যমতে তিনি যেটা বললেন যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা সেটা অনেকটা মানব সৃষ্ট। মানুষ যত্রতত্র বাড়িঘর নির্মাণ করা এবং বিভিন্ন খাল দখল করার ফলে পানির যে স্বাভাবিক ফ্লো বা স্বাভাবিক গতিতে যে পানিটা নেমে যাওয়ার কথা সেভাবে কিন্তু পানিটা নামতে পারছে না, যার কারণেই কিন্তু দিন দিন বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং নোয়াখালীর যে পানি এখান থেকে প্রভাবিত হচ্ছে সেই কারণে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে এবং বসতবাড়িতে পানি ওঠার কারণে মানুষ কিন্তু নিদারুণ কষ্টে দিন ইতিবাত করছেন। আপনি জানেন যে লক্ষ্মীপুর একটি উপকূলীয় জেলা। এই উপকূলীয় জেলার মেঘনা তীরবর্তী দুইটি উপজেলা রয়েছে, রামগতি এবং কমলনগর, এবং রামগতি এবং কমলনগর উপজেলার নির্মাঞ্চল কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হলেও একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সে পানি কিন্তু নেমে যাচ্ছে। তবে এখানের পানি প্রত্যেকটা সুইচ গেট কিন্তু খোলা আছে, পানি নামছে। তবে সবচেয়ে সুখনীয় যে বিষয়টা সেই বিষয়টি হচ্ছে যে মেঘনার যে পানির উচ্চতা সেটা কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এটাও জানিয়েছেন যে জোয়ারের সময় তার থেকে 2 থেকে 2.5 মিটার পানির উচ্চতা থাকে আর স্বাভাবিকভাবে 1 মিটার পানির উচ্চতা থাকে। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতি সবশেষ জানতে এতক্ষণ ছিলাম লক্ষ্মীপুরের, আগে ছিলাম নোয়াখালীতে। এবার যাচ্ছি আন্তর্জাতিক সময়ে। 2030 সালের মধ্যে এশিয়ার প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ 40% বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেয় সংস্থাটির দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের জেরে বিভিন্ন দেশে দেখা দিয়েছে আবহাওয়ার ব্যাপক রদবদল। চলতি বছর এই পরিবর্তন যেন মারাত্মক আকার ধারণ করেছে। অতিরিক্ত গরম, তীব্র শীত, টর্নেডো, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, বন্যা, ভূমিধস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল গোটা বিশ্ব। তবে 2030 সালের মধ্যে এই বিপর্যয়ের পরিমাণ 40% বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর UNDRR। বৃহস্পতিবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শাখার প্রধান মার্কো তোস্কানো রিভালতা বলেন, 2015 সালে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের যে চুক্তি করা হয় তা থেকে এরই মধ্যে অনেকটাই সরে এসেছে তারা। চুক্তিটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দুর্যোগ পরিকল্পনা, মোকাবিলা ও পুনর্বাসনের সহায়তার উদ্দেশ্যে করা হয়। মার্কো বলেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বেড়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন মার্কো। দুর্যোগের ঝুঁকি হ্রাসের ইস্যুতে সংস্থাটি অক্টোবরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ঘোষণা দিয়েছে। এখানে 62টি দেশের মোট 2500 প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেখা দেয়া ভূমিধস ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য। এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। গৃহহীন হয়ে পড়েছে 65,000-এর বেশি মানুষ। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আগামী 3 দিন রাজ্যটির 4টি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাখির চোখে যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। দুর্দশার এই চিত্রটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বাসিন্দারা। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, লোকালয়, রাস্তাঘাট সবই ডুবে আছে পানিতে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো বিভিন্ন জায়গায় আটকা আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার্থদের জন্য খোলা হয়েছে 400-র বেশি আশ্রয় কেন্দ্র।
এদিকে শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। বন্যার্থদের 48 লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুক্রবার বৃষ্টি না হওয়ায় ত্রিপুরার অনেক এলাকা থেকেই পানি নেমে যেতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 4টি জেলায় আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ। চীনের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় 11 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 14 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয় সময় শুক্রবার দেশটির গণমাধ্যম সিসিটিভি জানায়, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লিয়াওনিং প্রদেশের হলুদাও শহর। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এর বেশি বাসিন্দাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জিয়াংচ্যাং ও সুইঝং এলাকার মধ্যে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমিও। 1951 সালের পর এবারই অঞ্চলটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গাজা ইসরায়েলের হামলায় দুদিনে প্রায় 70 জন ফিলিস্তিনির প্রাণ গেছে। দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পরও দেইর আল বালায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের দাবি, নিরাপদ অঞ্চলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ইসরায়েলের প্রতারণা। এদিকে ইসরায়েলি সেনাদের অবস্থানে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ধ্বংসস্তূপে হাতড়ে ফিরছেন স্বজনের স্মৃতি। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া গাজার খান ইউনিসের ভবনগুলোর দিকে তাকিয়ে অতীতের দিনগুলোই যেন চোখে ভাসছে তাদের। অবরুদ্ধ গাজায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। নতুন করে দক্ষিণ গাজার খান ইউনিসের আল কাতিবা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করার পর কয়েক হাজার ফিলিস্তিনি রাফাহ এবং উত্তরাঞ্চল থেকে গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ শহরে এসেছেন। অঞ্চলটির স্কুল, হাসপাতালে বহু মানুষ। নিরাপদ অঞ্চল বললেও সেখানেও শনিবার হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবি, নিরাপদ অঞ্চলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ইসরায়েলের প্রতারণা। হামাস বলছে, নিরাপদ অঞ্চল ঘোষণার পরও আশ্রয়কেন্দ্র, স্কুল এবং তাঁবুতে হাজার হাজার লোককে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। হামাসের দাবি, যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজা উপত্যকায় গণহত্যা ও জাতিগত নিধনের অপরাধ অব্যাহত রাখার জন্য ইসরায়েলের নীতির অংশ এগুলো। এদিকে হিজবুল্লাহর দাবি, তারা ইয়ারা গ্রামের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর ড্রোন হামলা চালিয়েছে। গাজায় হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এ অবস্থায় আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যপ্রাচ্য সফর শুরু করতে জর্ডানে রয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল সিকিউ ব্রাউন। সেখান থেকে মিশর এবং ইসরায়েল সফরেও যাবেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পশ্চিমাদের আহ্বান উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালানোর কৌশল ঠিক করেছে ইরান। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তেল আবিবে হামলা চালানো তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে নিজেদের মাটিতে হামলা চালিয়ে হামাস প্রধানকে হত্যার জবাব দেওয়ার অধিকার তেহরানের আছে বলেও ফ্রান্স ও ব্রিটেনকে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় তেল আবিবের ওপর চাপায় ইরান। ইসরায়েলে হামলার ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনও সেই আশঙ্কায় তেল আবিব। ইসরায়েলি ভূখণ্ডে ইরান যেন হামলা না চালায় তার নিশ্চিতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। তবে খামেনি যেন নিজ সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল অবস্থায় আছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, ইরান এখনও ইসরায়েলে হামলা চালানোর কৌশল ঠিক করছে। তবে তেহরান তেল আবিবে হামলা চালালে তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে বলেও জানান কার্বি। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। বিভিন্ন গণমাধ্যম বলছে, ফোন আলাপে তেল আবিবে হামলা না চালাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। তবে নিজ দেশে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তেহরানের আছে বলে তাদের সাফ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময়। চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এর মধ্যে আবারও কিয়েভকে সামরিক সহায়তার আশ্বাস দিলেন জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে নতুন একটি সামরিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 230 জন যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। রাশিয়ার সঙ্গে বহু আগে থেকেই দাকুমড়ো সম্পর্ক যুক্তরাষ্ট্রের। এরই জেরে রাশিয়া ইউক্রেন সংঘাতে সবসময় কিয়েভের পাশে থেকেছে ওয়াশিংটন। পশ্চিমা জোট ন্যাটোর পাশাপাশি বাইডেন প্রশাসনও দিয়ে এসেছে আর্থিক ও সামরিক সহায়তা। আগের মতো আবারও কিয়েভকে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা সচিব রুস্তেপ উমেরভের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এবারের সহায়তার আর্থিক মূল্য প্রায় 12 কোটি 50 লাখ মার্কিন ডলার। আর 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া সহায়তার আর্থিক মূল্য প্রায় 5,000 কোটি মার্কিন ডলার। এর আগে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তার প্যাকেজ হাতে পাওয়ার পর এই মাস থেকেই হামলার গতি বাড়ায় ইউক্রেনীয় বাহিনী। মাসের শুরুতেই রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্স্কে আক্রমণ শুরু করে ইউক্রেন। একই সঙ্গে কুর্স্কে রুশ বাহিনীকেও আঘাত হানে। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলা ঠেকাতেই তারা রাশিয়ার কুর্স্কে অভিযান চালিয়েছেন। স্বাধীনতা দিবসের ভাষণে যুদ্ধ নিয়ে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু যুদ্ধ এখন তার নিজ ঘরে ফিরেছে। এদিকে কুর্স্কে ইউক্রেনের অভিযানের বিষয়ে আলোচনা করতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবারে বৈঠকে কিভাবে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করা যায় সে বিষয়ে কথা বলেন তারা। রাশিয়া ও ইউক্রেন শনিবার নিজ নিজ দেশ থেকে 115 জন করে মোট 230 জন যুদ্ধবন্দী বিনিময় করেছে। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে কিয়েভ হামলা শুরু করার ঠিক 2 সপ্তাহ পর প্রথমবার এ বন্দী বিনিময় হলো। আর বন্দী বিনিময়ে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে বন্দী ও জেল কর্মকর্তাদের দাঙ্গায় 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করেই কারাগারের ভেতরে ঢুকে হামলা চালায় একদল অস্ত্রধারী। এ সময় কয়েকজনকে জিম্মি করে তারা। পরিস্থিতি সামলাতে পাল্টা অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলে হতাহত হন অনেকে। নিহতদের মধ্যে 4 জন আইএসের সদস্য। প্রাণ হারানো বাকি জেলবন্দীরা উজবেকিস্তান ও তাজিকিস্তানের নাগরিক। সাগর থেকে প্রায় 200 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে বেসরকারি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার। 4 দিন ধরে সমুদ্রে ভেসেছিলেন প্রায় 200 অভিবাসন প্রত্যাশী। তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। নৌকা থেকে সবাইকে উদ্ধার করার জন্য মোট 5টি উদ্ধার অভিযান চালানো হয়। কয়েকজনকে পানি থেকে উদ্ধার করা হয়। তাদেরকে ইতালীয় বন্দর সালেরনোতে নেওয়া হয়। ইউরোপের প্রবেশের আশায় প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন বহু মানুষ নৌকাডুবিতে, যার অনেকেই প্রাণ হারান। ইতালির সিসিলি দ্বীপের উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবে 7 জনের মৃত্যুর ঘটনাকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে ধরে তদন্ত শুরু করা হয়েছে। প্রমোদতরীটি ডুবে মারা গেছেন ব্রিটিশ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ, তার 18 বছর বয়সী মেয়ে, 4 বন্ধু এবং প্রমোদতরীতে থাকা একজন পাচক। গত সোমবার একটি টর্নেডো আঘাত হানার পর 185 ফুট প্রমোদতরীটি ডুবে যায়। শনিবার সিসিলির সরকারি কৌশলীরা এক সংবাদ সম্মেলনে জানান, ক্রু সদস্যরা যেভাবে প্রমোদতরীটি নিয়ন্ত্রণ করেছেন তার কারণেই এটি ডুবে গেছে। আসন্ন মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না ডেমোক্রেট দলের রবার্ট এফ কেনেডি জুনিয়র। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এতে ট্রাম্পের পাল্লা কিছুটা ভারী হলো বলে মনে করছেন কেউ কেউ। যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস।
কামালা হ্যারিসকে প্রার্থী করায় ডেমোক্রেট শিবির যখন চন্মনে তখনই মার্কিন ভোটের রাজনীতিতে নতুন মোড় যোগ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘদিন ডেমোক্রেট শিবিরে কাটালেও ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার। মার্কিন নির্বাচন ঘিরে নাটকীয়তার এখানেই শেষ নয়। শুক্রবার কেনেডি জুনিয়রের নতুন ঘোষণা ভোটের হিসাব নিকাশ অনেকটাই বদলে দেওয়ার মতো। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জুনিয়র কেনেডি সমর্থন দিয়েছেন কামালার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে। একই দিন ৭০ বছর বয়সী কেনেডি জুনিয়র অ্যারিজোনায় যোগ দেন ট্রাম্পের নির্বাচনী সমাবেশেও। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, মার্কিন রাজনীতিতে কেনেডি পরম্পরার কাউকে নিজের পক্ষে পাওয়ায় ভোটের পাল্লা কিছুটা হলেও ভারী হলো ট্রাম্পের। যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে এখনও জনপ্রিয়তায় এগিয়ে আছেন কামালা। নির্বাচনের বাকি আর 10 সপ্তাহ। এর আগেই জুনিয়র কেনেডির রিপাবলিকান শিবিরকে সমর্থনের সিদ্ধান্ত অভূতপূর্ব ও বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। I've known him for so long. For the past 16 months, Robert F. Kennedy Jr. His candidacy has inspired millions and millions of Americans, raised critical issues that have been too long ignored in this country. ট্রাম্প স্বাগত জানালেও বেজায় চটেছেন কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। ট্রাম্পকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিও তার পারিবারিক আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন কেরি। রাইসা জান্নাত, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এবার জমিয়ত ওলামায়ে ইসলাম ফজল JUIF এর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে যৌথভাবে লড়াই করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার JUIF এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান। বৈঠক শেষে পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বিষয়টি সাংবাদিকদের জানান। দীর্ঘদিন ধরে দল দুটির মধ্যে মতবিরোধ ছিল, তবে গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগ এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে পিটিআইয়ের সঙ্গে সামিল হয় তারাও। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আলোচিত সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহী ফ্রান্সে গ্রেফতার। অ্যাপে অপরাধমূলক কার্যক্রম চলতে দেওয়ার অভিযোগে এমন পদক্ষেপ বলছে প্যারিস পুলিশ। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 2 শিশু নিহত হয়েছে। 7 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 16 জন। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পিশিন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে মোটরসাইকেলে পুঁতে রাখা বোমাটি রিমোট নিয়ন্ত্রিত ছিল। বিস্ফোরণের সময় ওই 2 শিশু সেখান দিয়ে অতিক্রম করছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও দীর্ঘদিন ধরে অঞ্চলটির স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ করে আসছে বিভিন্ন গোষ্ঠী। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও হামলা চালিয়ে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ 4 জন আরোহীর সবাই আহত হয়েছেন। এদের মধ্যে পাইলটের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, স্থানীয় সময় শনিবার মুম্বাইয়ের জুহু থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে পুনের একটি গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। পাইলট সহ সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর ওই এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। তাদের বেশিরভাগই ভারতীয় বলে নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। শুক্রবার রাতে দুর্ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পথে তানাহুন জেলার মারসিংদি নদীতে বাসটি পড়ে যায়। সে সময় ভেতরে 43 জন যাত্রী ছিলেন। তবে কিভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয় তা এখনও জানা যায়নি। পোখরা থেকে কাঠমান্ডু যেতে বাস রুট ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। সড়ক ও যানবাহনের দুর্বল ব্যবস্থাপনা এবং পার্বত্য অঞ্চলে সরু সড়কের কারণে নেপালে প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। ফ্রান্সে গাড়ি বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে সন্দেহ করছেন কর্তৃপক্ষ। শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের এক শহরের ইহুদি উপাসনালয় সিনাগনের পার্কিংয়ে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায় সকাল 8:30 দিকে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়, যার একটিতে গ্যাস সিলিন্ডার ছিল। একে বিস্ফোরণের কারণ হিসেবে বিবেচনা করছেন কর্তৃপক্ষ। সন্দেহভাজনকে খুঁজতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় ইহুদি উপাসনালয়, বিদ্যালয় ও দোকানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 4 জন। সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। এটিকে সন্ত্রাসী হামলা নয়, বরং বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলছিল শুক্রবার। সেখানে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু উৎসবের এমন দিনে কেউ আশঙ্কা করেননি কি ভয়াবহ ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত 9:45টার দিকে অনুষ্ঠানের মূল মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করেন। এলোপাতাড়ি হামলা শুরু করেন আশেপাশের মানুষদের লক্ষ্য করে। আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন, আহত হন বেশ কয়েকজন। হামলার পরপরই দ্রুতই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামলাকারী। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। স্থানীয় গণমাধ্যম জানায়, ছুরি হামলার শিকার 3 জনের মধ্যে 1 জন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ কেউ আশঙ্কা করেছিলেন এটি হয়তো কোনো সন্ত্রাসী হামলা। তবে ছুরি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার। ভয়াবহ এই হামলার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র। একই সঙ্গে বাতিল করেছেন 3 দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানও। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আবারও দেশের বন্যা পরিস্থিতির খবর। খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের সবগুলো গেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটির কাপ্তায়ে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসার কারণে আজ সকাল 8:30 নাগাদ কাপ্তাই বাঁধের যে 16টি সুইচ গেট আছে সেই গেটগুলোকে আসলে খুলে দেওয়া হয়েছে। 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কারণে আসলে এখানে প্রতি সেকেন্ডে আসলে প্রায় 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে কাপ্তাই যে জলবিদ্যুৎ প্রকল্প ব্যবস্থাপকের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে কাপ্তাই হ্রদের এখানকার যে স্বাভাবিক নিয়মেই আসলে এই পানি ছাড়া হয়েছে, এটা নিয়ে আসলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বিশেষ করে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের নেতিবাচক প্রচারণা চলছিল যে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দিলে নিম্নাঞ্চল যেগুলো আছে সেসব অঞ্চলে আসলে বন্যা আশঙ্কা রয়েছে। তো তিনি এটা নিশ্চিত করে বলেছেন যে 6 ইঞ্চি পানি যেটা ছাড়া হয়েছে এই পানির কারণে রাঙ্গুনিয়া বা রাউজান, বোয়ালখালী এইসব অঞ্চলের আসলে বন্যার কোনো সম্ভাবনাই নেই। কারণ এটা স্বাভাবিক, প্রতি বছরই কাপ্তাই লেকে যখন পানি বেড়ে যাওয়ার কারণে বাঁধের সুরক্ষার জন্য, বাঁধের নিরাপত্তাকে চিন্তা করে আসলে এই পানি প্রতি বছরই ছাড়া হয়েছে। তো এই ধরনের অপপ্রচারে বা গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোশাররফ হোসেন খানের সঙ্গে। তিনিও আমাদেরকে এই বিষয়টি বলেছেন যে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রতি বছরই আসলে এইভাবে পানি নিষ্কাশন করা হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ঠিক বাঁধের যে 16টি গেট আছে সেই গেট খুলে দেওয়ার কারণে আসলে প্রচন্ড বেগে পানি কর্ণফুলী নদীতে পড়ছে। এবং এর পাশাপাশি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের আসলে 5টি যে ইউনিট আছে, 5টি ইউনিট সচল আছে। 5টি ইউনিট দিয়ে আসলে প্রতি সেকেন্ডে প্রায় 32,000 কিউসেক পানি এই কর্ণফুলী নদীতে পড়ছে। এই পরিমাণ পানি পড়ার কারণেও আসলে নিম্নাঞ্চলে বন্যা বা সেই ধরনের কোনো সম্ভাবনা নেই বা এটা নিয়ে আতঙ্কিত না হবার জন্য তিনি সবাইকে এটা জানিয়েছেন এবং যাতে মানুষ এখানে কোনো ধরনের অপপ্রচারে কর্ণপাত না করেন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। এখানে 1960 সালে আসলে প্রমত্ত কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই
জলবিদ্যুৎ প্রকল্পটি তৈরি করা হয়েছিল। এখান থেকে এখানে 5টি ইউনিট আসে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এখানে 5টি ইউনিট কাজ করছে। এখন ভরা মৌসুমের কারণে আসলে এই মুহূর্তে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে আমরা জলবিদ্যুৎ পক্ষ থেকে জানতে পেরেছি। তো কাপ্তাই হ্রদের যে সুইচ গেট খুলে দেয়, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। কাপ্তাই হ্রদের সুইচ গেট খুলে দেওয়ার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম রাঙামাটিতে। আবারও আগ্নেয়গিরির আগুনপাতের কবলে আইসল্যান্ডের গ্রিনদাভিক শহর। লাভার উদ্গীরণে ক্ষণে ক্ষণে আগুনের ফুলকি ছড়াচ্ছে চারদিকে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ কর্তৃপক্ষের। হোটেলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের। গত বছরের ডিসেম্বর থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো জেগে উঠল আগ্নেয়গিরিটি। দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। টানা কয়েকদিন ধরে এভাবেই বাড়ছে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বৃহস্পতিবারের শুরু হওয়া এ অগ্ন্যুৎপাত বিশাল আকার ধারণ করে শুক্রবার। কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের পর থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো দেখা মিলেছে জীবন্ত আগ্নেয়গিরির। গ্রিনদাভিক শহরের উত্তর পূর্বে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থান এটির, যার ফাটলের দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার মাত্র 40 মিনিটের মধ্যে তা আরও 1.5 কিলোমিটার বেড়ে যায়। তবে লাভা উদ্গীরণে এখনও তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে পর্যটকদের সরিয়ে নিয়েছে তারা। In the morning, there were probably about 2 sections, about one kilometer, the other one 2 kilometer, that were active. But right now, in the afternoon, it's only the northern part. পৃথিবীর দুটি বৃহত্তম টেকটনিক প্লেটের সীমানা রয়েছে আইসল্যান্ড, আর তাই এই অঞ্চলটিকে বলা হয় মিড আটলান্টিক রিজ। দেশটিতে 33টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সংখ্যায় সর্বোচ্চ। প্রতিবছর আগ্নেয়গিরির এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেশটিতে ভিড় করেন অসংখ্য পর্যটক। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপকে বাধাহীনভাবে চলতে দেওয়ার দায়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের রুশ দূতাবাস। 2018 সালে টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার, কিন্তু 2021 সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অ্যাপটির তথ্য ভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে 2014 সালে রাশিয়া ছাড়েন দুরভ। এরপর থেকেই দুবাই থেকেই পরিচালিত হয় এটি। 2013 সালে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা 2025 সালের মধ্যে 100 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক একটি দীর্ঘ তালিকা আনুষ্ঠানিকভাবে আইন হিসেবে নথিভুক্ত ও কার্যকর করেছে তালেবান সরকার। এই আইনের অধীনে নারীদের জন্য মুখ ঢাকার বাধ্যবাধকতা এবং পুরুষদের জন্য দাড়ি রাখা বাধ্যকতা করা হয়েছে। এছাড়াও গাড়ি চালকদের জন্য গান বাজানো নিষিদ্ধ করেছে দেশটি। এই আইনগুলো ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তৈরি করা হয়েছে বলে জানায় আফগানিস্তানের বিচার বিভাগ। চলতি সপ্তাহে আফগানিস্তানে 35টি নৈতিকতার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকরের ঘোষণা দেয় তালেবান সরকার। নতুন আইন অনুযায়ী নারীদের এমন পোশাক পরতে হবে যা তাদের শরীর ও মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখে। নিষিদ্ধ করা হয়েছে পুরুষদের দাড়ি কাটা, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন। এছাড়াও গাড়ি চালানোর সময় নিষিদ্ধ করা হয়েছে গান বাজানো। আইন লঙ্ঘনের শাস্তির মধ্যে রয়েছে উপদেশ, পরকালীন শাস্তির সতর্কতা, মৌখিক হুমকি, সম্পত্তি বাজেয়াপ্ত, 1 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত প্রকাশ্য জেলে আটক অথবা প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো শাস্তি। বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা 2022 সালে এই বিধিগুলো ঘোষণা করেন এবং বর্তমানে এগুলোকে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে। নৈতিকতা মন্ত্রণালয় দ্বারা এরই মধ্যে এসব নিয়মাবলী প্রয়োগ করেছে এবং বহু মানুষকে আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে। তবে নতুন আইনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর প্রয়োগের মাত্রা আরও বৃদ্ধি পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
2021 সালে তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। হ্রাস পেয়েছে নারীদের মত প্রকাশের স্বাধীনতা। এই কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং অনেক বিদেশি সরকার তালেবানের সমালোচনা করে আসছে। পশ্চিমা দেশগুলো তালেবানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নারীদের অধিকার পুনরুদ্ধার এবং মেয়েদের উচ্চ বিদ্যালয় খুলে দেওয়ার শর্ত রেখেছে। তবে তালেবান কর্তৃপক্ষ দাবি করে আসছে যে তারা ইসলামিক আইন এবং স্থানীয় প্রথা অনুযায়ী নারীদের অধিকার আদায় করে আসছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময় সঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার অনুদান প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি মীর মোশাররফ হোসেন মোস্তফার সভাপতিত্বে এবং গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলের কুয়েত প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা অনুদান সংগ্রহ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ নুরে আলম সিদ্দিকী। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 2030 সালের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে 40%। জাতিসংঘের সতর্কতা, মোকাবেলায় প্রস্তুতি দক্ষতা বাড়ানোর পরামর্শ। টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য। মৃতের সংখ্যা বেড়ে 26, গৃহহীন 65,000-এর বেশি বাসিন্দা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং গাজায় হামলায় দুদিনে 70 ফিলিস্তিনি নিহত। নিরাপদ অঞ্চল ঘোষণার পরও হামলা চালানোকে প্রহসন বলছে হামাস। ইসরায়েলি সেনাদের অবস্থানে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।